ভোটের আগে পুরো দেশ চষে বেড়াচ্ছেন তারেক রহমান। প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে দেশ বদলে যাওয়ার আশা সাধারণ মানুষের। আজ বরিশাল সফর ঘিরে আনন্দ মিছিল, নেতাকর্মীর উচ্ছ্বাস। শেরপুর ৩ আসনে জামায়াতের প্রার্থীর মৃত্যু। ভারতের তৈরি ম্যালওয়্যার দিয়ে ডক্টর শফিকুর রহমানের আইডি হ্যাকের অভিযোগ। জড়িত সন্দেহে বঙ্গভবনের কর্মকর্তা ডিবি হেফাজতে। 12 ফেব্রুয়ারির দিকে তাকিয়ে পুরো দেশ। সুষ্ঠু ভোটে স্থিতিশীলতার আশা সাধারণ মানুষের। পরাজিতরা শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় না এলে গণতন্ত্র ঝুঁকিতে পড়ার শঙ্কা। এবং পবিত্র শবে বরাতের রাতে ইবাদত বন্দিগিতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। ভাগ্য রজনীতে মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত। দেশ জাতীয় মুসলিম উম্মার শান্তি কামনা। সকালের সময়ের সঙ্গে আছি আমি অর্চিতা শাহসিন। নির্বাচন সামনে রেখে পুরো দেশ চষে বেড়াচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জেলায় জেলায় জনসভায় 31 দফার আলোকে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কর্মসংস্থান, বেকার ভাতা, ফ্যামিলি ও কৃষক কার্ড সহ প্রাধান্য পাচ্ছেন নারী ও তরুণরা। সাধারণ মানুষের আশা, প্রতিশ্রুতির বাস্তবায়ন হলে বদলে যাবে দেশ। এদিকে 9 ফেব্রুয়ারি বিটিভিতে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর কদিন পরেই জাতীয় সংসদ নির্বাচন। বলা চলে শেষ ফাল্গুনেও নির্বাচনী উত্তাপে উষ্ণ গোটা দেশ। নির্বাচনকে সামনে রেখে দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্র ছুটে বেড়াচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান ইতিমধ্যেই বড় শহরগুলোতে বটেই প্রত্যন্ত অঞ্চলেও অংশ নিয়েছেন বেশ কিছু জনসভা ও পথসভায়। নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবার আশ্বাস দিয়েছেন তারেক রহমান। এছাড়াও গোটা দেশে 20,000 কিলোমিটার খাল খননের উদ্যোগ নেবার কথাও বলেছেন বিএনপি চেয়ারম্যান। অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই, সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। আমাদের এখানে একসময় অনেক খাল বিল ছিল না আগে, এই খাল বিলগুলো সব ভরাট হয়ে গিয়েছে। এই খালগুলোকে আমরা পুনর্খনন করতে চাই। রাজধানী ঢাকা নানাবিধ সংকটের মধ্যে অন্যতম হলো বস্তিবাসীর জীবনযাপন। সরকারে গেলে সমাজের পিছিয়ে পড়া সেসব মানুষের আবাসনের জন্য ফ্ল্যাট দেবার কথাও জানান তিনি। অন্যদিকে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলথ কেয়ার নিয়োগের ঘোষণা দিয়েছেন তিনি। গ্রামের নারীদের কাছে, গ্রামের শিশুদের কাছে স্বাস্থ্য সেবা তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে, এবং সেজন্যই আমরা 1 লক্ষ হেলথ কেয়ারার নিযুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছি। এলাকাবাসীর পক্ষ থেকে যেই সমস্যার কথা বলে গেছে পুনর্বাসন সহ, ইনশাআল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করব এই এলাকার মানুষের জন্য। ফ্যামিলি কার্ড ছাড়াও কৃষক কার্ডের আশ্বাসের পাশাপাশি বিভিন্ন জেলায় যেসব অঞ্চলভিত্তিক সংকট আছে সেসব নিয়ে কাজ করার ঘোষণা দেন তিনি। আমরা কৃষক ভাইদের কাছে সার, তার প্রয়োজনীয় অন্তত একটি ফসলের সমগ্রভাবে একটি ফসলের বীজ, কীটনাশক, সার আমরা পৌঁছতে চাই কৃষক ভাইদের কাছে সরাসরি। জনমানুষ বলছে নির্বাচিত হলে এসব আশ্বাস যেন ভুলে না যান নেতারা। সামনে যে নির্বাচন আসতেছে, যে প্রতিশ্রুতিগুলি নেতা দিচ্ছে, সামনে সেই প্রতিশ্রুতিগুলো যেন রক্ষা করে সামনের যে গণ-অভ্যুত্থান হয়েছে এরকম যেন পুনরাবৃত্তি না ঘটে, এরকম চিন্তা ভাবনা নেতাদের হওয়া উচিত। বিগত দিনে অনেক নেতা অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু দেখা গেলো সব বাস্তবায়ন হয় নাই। কিন্তু যেহেতু অভ্যুত্থান হয়ে গেছে, যার কারণেই অভ্যুত্থান করা হলো, তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা যেন প্রতিফলন হয়। জানা গেছে শুক্রবার নির্বাচনী ইস্তেহার ঘোষণা করবে বিএনপি। ধারণা করা হচ্ছে নারী ও তরুণদের চাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে বিএনপির ইস্তেহার। যুবক ও তরুণদের কর্মসংস্থান, বেকার ভাতা, গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার রক্ষা ও বাক স্বাধীনতাকে গুরুত্ব দিয়ে ঘোষিত হবে বিএনপির ইস্তেহার। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফর ঘিরে নানা প্রস্তুতি নিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। আজ নগরীর বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। তারেক রহমানের আগমন ঘিরে বিভাগ জুড়ে নেতাকর্মীদের মাঝে এখন উৎসবের আমেজ। একই দিন ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। 2 দশক পর বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে আনন্দ মিছিল নেতাকর্মীদের।
বুধবার দক্ষিণের এই জনপদে পা রাখবেন বিএনপির শীর্ষ নেতা। এজন্য পুরো নগরী ছেয়ে গেছে ব্যানার ও ফেস্টুনে। নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে চলছে নির্বাচনী জনসভার শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশাল মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ। এদিন সকাল 11টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে রওনা হবেন তারেক রহমান। দুপুর 12টায় পৌঁছবেন জনসমাবেশ স্থলে। নির্বাচনের রূপরেখা তুলে ধরার পাশাপাশি দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে কথা বলবেন আশা নেতাকর্মীদের। গোটা বরিশাল অঞ্চলের মানুষ তার জন্য অপেক্ষা করছে, এক নজর দেখার জন্য, তাকে বরণ করার জন্য। আমরাও তাকে বরণ করার জন্য প্রস্তুত। জনসমুদ্রে যারা অংশগ্রহণ করবেন তাদের নিরাপত্তা এবং উনি যে আবেদনটি সাধারণ মানুষের কাছে রাখবেন সে আবেদনটি যেন কোনো বাধাবিঘ্নহীনভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছায়। আগামীকালকে দেশনায়ক জনাব তারেক রহমান বেলা 11টায় এখানে আসবেন। আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। এই মঞ্চেই আগামীকাল ভাষণ দেবে বিএনপির দলীয় প্রধান তারেক রহমান। নেতাকর্মীরা বলছেন তার সেই ভাষণ শুনবার জন্য এখন লাখ লাখ নেতাকর্মীরা অপেক্ষা করছেন। যে ভাষণে উঠে আসবে দক্ষিণের জনপদের ভাগ্য উন্নয়নের রোডম্যাপ। পরে বিকেলে ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আরেকটি সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। সেখানেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর আগে 2005 সালে বিভাগীয় তৃণমূল সম্মেলনে যোগ দিতে বরিশাল এসেছিলেন তারেক রহমান। অপূর্ব অপু, সময় সংবাদ। এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু, সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ 20 বছর পর আজ তারেক রহমান বরিশালে আসছেন নতুন পরিচয়ে। দলের চেয়ারম্যান হিসেবে তারেক রহমান আজকে বরিশালে আসবেন। হেলিকপ্টার যোগে সকালে 11টায় ঢাকা থেকে রওনা হয়ে দুপুর 12টায় বরিশালের বেলস পার্ক ময়দানে এখানে তিনি জনসভায় অংশ নেবেন। এবং তার জন্য আজকে দেখছি যে এখন এই 7 সকালেই দক্ষিণের নেতাকর্মীরা এই মাঠে আসতে শুরু করেছেন। তারা বলছেন, নেতাকর্মীরা বলছেন যে কানায় কানায় পূর্ণ হবে এই মাঠ আজকের। সব করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে আজকের এই জনসভা তারা করতে যাচ্ছে। দীর্ঘ 20 বছর পর বরিশালে তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের রং লেগেছে। গেল কয়েকদিন পর্যন্তই তারা আজকের এই সমাবেশ সফল করবার জন্য দফায় দফায় সভা করেছে। অনেককে দেখেছি আমরা তারেক রহমানকে বরণ করতে স্বাগত মিছিল করেছে। এবং এই মুহূর্তে দেখুন এই 7 সকালে নেতাকর্মীরা এখানে স্লোগানে মুখর করছে। মঞ্চ এরই মধ্যে প্রস্তুত হয়ে গেছে, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জাচাসের পক্ষ থেকে এবং জিয়া শিশু একাডেমির পক্ষ থেকে। এখানে আলাদাভাবে মঞ্চ করা হয়েছে, তারা সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করবেন। এবং দেখুন যে এই সকালবেলাতে নেতাকর্মীরা এসে পৌঁছেছেন এবং তারা স্লোগানে মুখর করছেন। এই জায়গাটিতে ধানের শীষ মার্কায় তারা স্লোগানে মুখর করছেন। তারা বলছেন যে বরিশাল বিভাগের যে 21টি আসন রয়েছে সংসদীয় আসন, সেই 21টি আসনের মধ্যে 19টি আসনে বিএনপির প্রার্থী রয়েছে এবং 2টি আসনকে বিএনপির পক্ষ থেকে সমর্থন দেওয়া হয়েছে অন্য প্রার্থীদেরকে। তাদেরকে, সেই প্রার্থীদেরকে এখানে পরিচয় করানোর পাশাপাশি ধানের শীষের প্রতীকে ভোট চাইবার জন্য এখানে তাদের দলীয় প্রধান, দলের চেয়ারম্যান তারেক রহমান এখানে ভাষণ দিবেন। সেই সাথে সাথে আজকের পর থেকে গণজোয়ার তৈরি হবে বলে তারা মনে করছেন। এবং একই সাথে বলছেন যে তারেক রহমানের ভাষণের মধ্য থেকেই দক্ষিণের জনপদের আগামীর বাংলাদেশ কেমন হবে, এই জনপদের ভাগ্য উন্নয়ন কেমন হবে, সেটি কিন্তু দিক নির্দেশনার মাধ্যমে কিন্তু ফুটে উঠবে বলে তারা নেতাকর্মীরা অধীর আগ্রহে বসে রয়েছেন। একটি রোডম্যাপ আসবে তারেক রহমানের কণ্ঠে এই দক্ষিণের জনপদের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এবং লাখো মানুষের সমাগম হবে বলে তারা প্রত্যাশা করছেন। আজকের এই জনসভাটি একটি ঐতিহাসিক জনসভা হবে বলে বলা হচ্ছে। এবং সেই সাথে সাথে বরিশাল শহরের যে ঐতিহাসিক বেলস পার্ক ময়দান, এই বেলস পার্কেই সাধারণত বড় জনসভাগুলো হয়ে থাকে। সেই জনসভাটি আজকে হবে, দুপুর 12টায় হবে এই জনসমাবেশ। নির্ধারিত সময় রয়েছে এবং একটি উৎসব মুখর পরিবেশই এই জনসমাবেশ হবে বলে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছে। তো আমার কাছে সকাল পর্যন্ত এতটুকুই খবর ছিল বিএনপির আজকের বরিশালের জনসভার প্রস্তুতির খবর। যুক্ত ছিলাম বরিশালে। এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে সব পরিষ্কার হওয়ার পরও একটি দল বিষয়টি নিয়ে ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। কিশোরগঞ্জ ও ময়মনসিংহে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি। এদিকে গাজীপুরে জনসভায় জামায়াত আমির বলেন,
এবার ভোটে অনিয়মের চেষ্টা হলে প্রতিহত করা হবে। জামাত আমিরের জনসভা উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদি সরকারি কলেজ মাঠে ঢল নামে জনতার। নিকলি, পাকন্দিয়া, ভৈরব সহ জেলার নানা প্রান্ত থেকে আসা মানুষ ভিড় করেন জনসভায়। সোমবার বেলা 11:30টায় জনসভাস্থলে আসেন ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতায় গেলে কিশোরগঞ্জে কৃষি ভিত্তিক শিল্প গড়া সহ দেন নানা উন্নয়ন প্রতিশ্রুতি। জানান নদী বাঁচানোর প্রত্যয়। আজকে নদীগুলাকে খুন করা হয়েছে, জমাট বেঁধে হাওরগুলা বিলগুলা ধ্বংস হয়ে গিয়েছে। আমরা এগুলাতে হাত দিব ইনশাআল্লাহ। এক্স অ্যাকাউন্ট হ্যাক ইস্যুতে একটি রাজনৈতিক দল ব্যবসা করছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। বলেন যারা এই কাজটি করেছে এরই মধ্যে তাদের শনাক্ত করা হয়েছে। এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। আমাদের আইটি টিম খুব দ্রুত সেটাকে রিকভারি করে ব্যবস্থা নিয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারা এই কাজ করেছে। একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছেন। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, চোরাগোপ্তা পথে কেউ আর ক্ষমতায় যেতে পারবে না। কোন দুর্বৃত্ত এখন আর কারো উঠে হাত দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা প্রশাসনকে বলবো, আপনারা দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে, সততা এবং সাহসিকতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন নির্বাচনকে সামনে রেখে। আপনারা মেহেরবানি করে কারো কোনো ডাইন বা কথা শুনবেন না। আমরা কারো কাছে কোনো আনুকূল্য চাই না। কিশোরগঞ্জের পর ময়মনসিংহে জনসভায় যোগ দেন জামায়াত আমির। বলেন শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে রাখা হয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নয়, এশিয়া নয়, বিশ্বের বুকে একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হয়েছে। শিক্ষাকে পঙ্গু বানিয়ে রাখা হয়েছে দুইটা কারণে। প্রথমত বাজেটে শিক্ষাকে অবহেলা করা হয়, দ্বিতীয়ত দলীয় আনুগত্য দেখে অসৎ লোকদের হাতে যা বাজেট আছে ওইটা তুলে দেওয়া হয়। পরে গাজীপুরের সমাবেশে ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি দল থেকে 49 জন ঋণ খেলাপি নির্বাচন করছে, তাদের বাদ দিয়ে দেশকে দুর্নীতিমুক্ত করা হবে। 49 জন ঋণ খেলাপি যাদেরকে বগলের নিচে নিয়ে নির্বাচন করছে, আগে তাদেরটা বাতিল ঘোষণা করেন। যদি সাহসিকতার সাথে এটা করতে পারেন, জনগণ কিছুটা বিশ্বাস করবে, হ্যাঁ ওনাদের সদিচ্ছা আছে। এদিকে মিরপুরে প্রচারণায় ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে জামায়াত। বহু কথা আমরা দিয়ে দেই সমাজকে, শুধু রাজনৈতিক নেতারা না, আমরা পরস্পরের মধ্যে অনেক কিছু দিয়ে দেই, কিন্তু পরে ভুলে যাই এটা যে আমার মানতে হবে। এই এগ্রিমেন্টটা মানলে সমাজের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বুধবার লালমনিরহাট ও কুড়িগ্রামে জনসভায় যোগ দেবেন জামায়াত আমির। আসলে সৌভাগ্যবান হয়। শফিক মুন্সি, সময় সংবাদ। সম্মান করতে পারে না। শীর্ষ নেতাদের এক্স অ্যাকাউন্টে ভারত থেকে জেনারেট করা ম্যালওয়্যারের মাধ্যমে সাইবার হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার মধ্যরাতে সংবাদ সম্মেলনে দলটির আমির ডক্টর শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের বিতর্কিত পোস্টকে সাইবার হামলা হিসেবে অভিহিত করেন দলটির নেতারা। একটি গোষ্ঠী জামায়াতের ভাবমূর্তিতে ঈর্ষান্বিত বলেও দাবি করেন তারা। এদিকে সাইবার হামলায় জড়িত থাকার সন্দেহে বঙ্গভবনের এক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল ব্যবহার করে নারী বিদ্বেষী এক পোস্ট ঘিরে ব্যাপক উত্তাপ ছড়ায় ভোটের মাঠে। আলোচনা সমালোচনার পর মঙ্গলবার একই ধরনের একটি পোস্ট দেয়া হয় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের আইডি থেকেও। এসব ঘটনার পর থেকে দলটির পক্ষ থেকে দাবি করা হয় বঙ্গভবনের একটি সরকারি ইমেইল ব্যবহার করে সাইবার হামলা হচ্ছে তাদের শীর্ষ নেতাসহ দলটির সামাজিক মাধ্যমগুলোতে। দেখা হয়েছে অনেকের সাথেই। এ অবস্থায় মঙ্গলবার মধ্যরাতে সংবাদ সম্মেলনে দলটির নেতারা অভিযোগ করেন, ভারত থেকে জেনারেট করা ম্যালওয়্যার দিয়ে সাইবার হামলা চালানো হয়েছে। একটি গোষ্ঠী জামায়াতের ভাবমূর্তিতে ঈর্ষান্বিত বলেও মন্তব্য করেন তারা। ইন্ডিয়াতে এই ম্যালওয়্যারটা প্রস্তুত করা হয়েছে, সেটা বাংলাদেশে এসে প্রথমে এখানে অরিজিন মেইল বক্সটা হচ্ছে যে NEMBOX06.BCC.gov.bd। আমরা মামলার জন্য অলরেডি প্রস্তুতি নিয়েছি, আমরা খুব দ্রুততার সাথে আমরা মামলা করব ইনশাআল্লাহ। এই সমস্ত কাজ করে আসলে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের যেই জনপ্রিয়তা তৈরি হয়েছে সেটাকে রোকা যাবে না।
আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী নারীদের সম্মান, নারীদের নিরাপত্তা, নারীদের ক্ষমতায়নের ব্যাপারে বিশ্বাস। এদিকে জামায়াত নেতাদের অ্যাকাউন্টে সাইবার হামলায় জড়িত থাকার সন্দেহে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার সরোয়ার আলমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ডিবি। মঙ্গলবার মধ্যরাতে রাজারবাগ পুলিশ লাইনের সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। এর আগে মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে গিয়ে জামায়াতের একটি প্রতিনিধি দল এ বিষয়ে অভিযোগ দিলে বঙ্গভবন থেকে তদন্তের আশ্বাস দেয়া হয়েছে বলে জানান দলটির নেতারা। তবে এ বিষয়ে বঙ্গভবন থেকে এখনো কোনো বার্তা বা বিজ্ঞপ্তি দেয়া হয়নি। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। শেরপুর ৩ আসনে জামায়াতের প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ নুরুজ্জামান বাদল মারা গেছেন। মঙ্গলবার রাত ১:৩০টার দিকে ময়মনসিংহের একটি হাসপাতালে কিডনি জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নুরুজ্জামান বাদল দীর্ঘদিন যাবৎ কিডনি জটিলতায় ভুগছিলেন। শবে বরাতের রাত ১০টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে শ্রীবর্দী উপজেলা হাসপাতালে এবং পরে ময়মনসিংহে নেওয়া হলে রাত ১:৩০টার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে নিজ নির্বাচনী এলাকা শ্রীবর্দী ঝিনাইগাতি উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। জামায়াত, বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জামায়াত নেতা নুরুজ্জামান বাদলের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিকে তাকিয়ে আছে পুরো দেশ। সব শ্রেণী পেশার মানুষ চাইছেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের দায়িত্বে আসুক নির্বাচিত সরকার। বিশ্লেষকদের মতে, গ্রহণযোগ্য নির্বাচনের পর পরাজিত দল বা জোটকে নিতে হবে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা। যদিও এর ব্যত্যয় হয়, তবে গণতন্ত্র এবং দেশের স্থিতিশীলতা ধরে রাখা হবে অসম্ভব। মঞ্জুরুল ইসলাম মঞ্জুর ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। আমিনবাজারের ভাঙ্গা ব্রিজ এলাকা। শীতের সকালে সাভারের মোতালেব তার দলবল সহ অন্য সব দিনের মতো মাছ শিকারে নেমেছেন। উন্মুক্ত সরকারি সব জলাশয়ে যা মাছ পাওয়া যায় তা বিক্রি করে সংসার চলে তাদের। ১.৫ যুগেরও বেশি সময়ের জেলে জীবনে কয়েক দফা চেষ্টা করেও জেলে কার্ড করতে পারেননি মোতালেব। নতুন সরকারের কাছে একটি জেলে কার্ডই এখন একমাত্র চাহিদা। মাঘ মাস, ফাল্গুন মাস, চৈত্র মাস, এই 3টা মাস খুবই বেকার থাকি। এটা আমাকে ফ্যামিলি নিয়ে চলা খুবই অসম্ভব ভাই। এই পরিস্থিতিতে যে সরকারি ক্ষমতায় আসুক, আমাদের যদি কিছু একটা সহযোগিতা করতো তাহলে আমাদের লাগে খুব ভালো হতো ভাই। মাছ ধরছি। ওই দলেরই আরেক সদস্য বাদল। তিনি চান নির্বাচনটি সুষ্ঠু হোক। ভালো একজন সরকার চাই। 15 বছর থেকে ভোট দিতে পারি না, অবশ্যই সুষ্ঠু নির্বাচনে ভোট দেবো। এই দেশের অর্থনীতির চাকা সচল রাখেন এইসব সাধারণ মানুষ। রূপগঞ্জের মায়েশারা বেগমও শ্রমজীবীদের প্রতিনিধি। চলতি বছর 1 বিঘা জমিতে সবজি ফলিয়েছেন তিনি। সবজির ফলনও হয়েছে ভালো, তবে অন্য সব বছরের মতো ন্যায্য দাম মিলছে না এবারও। সিনিয়র সিটিজেন হিসেবে রাষ্ট্র তার খোঁজ রাখেনি কোনো সময়ে। স্বামী মারা গেছে আজকে 20 বছর ধরে। আমি আজ পর্যন্ত একটা কোনো বিধবা কার্ডও পাই নাই, বয়স্ক কার্ডও পাই নাই। এখন তো সামনে ভোট, এখন তাহলে কি চান? যে শান্তি চাই, দেশের শৃঙ্খলা চাই, ভালোভাবে চলা চাই। গ্রাম থেকে এই মেগাসিটির দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার। জীবন এখানে যান্ত্রিক, আত্মকেন্দ্রিক। তবে এখানেই দানা বাঁধে 24-এর অভ্যুত্থান। রাজপথে রক্ত ঝরানো বন্ধুর স্বপ্ন কি পূরণ হচ্ছে এবার? অনেক বছর পর বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আমরা চাই নতুন একটি বাংলাদেশে এমন একটি সরকার আসুক, প্রশাসনিক সেক্টরে যে স্বজনপ্রীতি এইসব জিনিসগুলো থাকবে না। এবার একটা ফেয়ার ইলেকশন হবে এবং জনগণই এবার বাছাই করবে যে তারা কাকে ক্ষমতায় চায়। বিগত কয়েকটি ভোটের অভিজ্ঞতা ভালো নয় কারোরই। সব দিক বিবেচনায় 12 ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু না হওয়ার কোনো বিকল্প নেই। বিশ্লেষকরা বলছেন, আসন্ন নির্বাচনটি হতে হবে অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য। এটির ব্যত্যয় হলে দেশে তো বটেই, বহির্বিশ্বেও ইমেজ সংকটে পড়বে বাংলাদেশ। দেশের স্বার্থে এবং নিজেদের অস্তিত্বের স্বার্থেই এই দলগুলো সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশনকে পূর্ণাঙ্গ সহযোগিতা করা উচিত। যারাই বিরোধী দল হন তারা দায়িত্বটা সঠিকভাবে পালন করেন, সংসদে যান, সরকারি দলকে টুটি চেপে ধরেন। বৈষম্য বিলোপের জন্য যে গণজোয়ার, তার আকাঙ্ক্ষা পূরণের অন্যতম অনুষঙ্গ নির্বাচন। তাই সবার জন্য সমান সুযোগ রেখে শুরু হোক নতুন দিন। আসন্ন 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে বহুমুখী
সমীকরণের পথে আছে এই ভূখণ্ড। বিশ্লেষকরা বলছেন এই নির্বাচনকে সামনে রেখে দায়িত্বশীল হতে হবে সব পক্ষকে, কারণ নির্বাচনের দিন, নির্বাচনের আগে এবং পরে রাজনৈতিক দলগুলোর আচরণেই নির্ভর করবে ভবিষ্যতে কোন পথে হাঁটবে এই বাংলাদেশ। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। প্রতারণার ফাঁদে পড়ে রুশ যুদ্ধে বাংলাদেশিরা, যেতে না চাইলে অকথ্য নির্যাতন, পরিবারের সঙ্গে অনেকের যোগাযোগ বিচ্ছিন্ন, রাশিয়ার পথে পা বাড়ানোর আগে সতর্কতার পরামর্শ। পবিত্র শবে বরাত বা ভাগ্য রজনীতে ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। পবিত্র এই রজনীতে ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে রাখা হয় নানা আয়োজন। বাদেশা ধর্মীয় আলোচনার পর দেশ, জাতি ও মুসলিম উম্মার জন্য করা হয় বিশেষ মোনাজাত। আল্লাহর রহমত আর রমজানের আগমনী বার্তা নিয়ে এসেছে পবিত্র শবে বরাত। হাদিস শরীফে বর্ণিত আছে, শাবান মাসের এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন, গুনাহ মাফের সুযোগ পান অসংখ্য মানুষ। তাই তো মাগরিবের নামাজের শুরু থেকেই মুসল্লিরা নামাজ আদায় করতে থাকেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। এরপর হয় লাইলাতুল বরাতের তাৎপর্যপূর্ণ আলোচনা। বাদেশা আবারও ধর্মীয় আলোচনার পর অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। ব্যক্তি, জাতি, দেশ সবার সুখ সমৃদ্ধি ও গুনাহ মাফের জন্য করা হয় বিশেষ দোয়া। মোনাজাত শেষে মুসল্লিরা জানান, গুনাহ মাফ এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন তারা। মাগরিবের নামাজ আদায় করেছি। মাগরিবের নামাজ আদায় করার পরে আমি দেখেছি যে এখানে কোরআন তেলাওয়াত হামদরাতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করা হয়েছে। মা বাবার জন্য দোয়া করি, দেশের জাতির সবার জন্য দোয়া করি, নিজের জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাই ভালো রাখে। আজকে নামাজ পড়েছি এবং দোয়া করতেছি, সারা রাতি দোয়া করবো ইনশাআল্লাহ। আজকে আপনারা জানেন যে আসলে আমাদের তো গুনাহের শেষ নাই, আমরা আসলে পাপিষ্ট বান্দা। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। আমার মা বাবা, তারপর বাংলাদেশের সকল মানুষের জন্য দোয়া করছি যেন আগামীতে বাংলাদেশ উন্নত হয়। অনেক রকমের নামাজ পড়েছি, আজকে শবে বরাত, সেই কারণে এই বাইতুল মোকাররমে আশা হচ্ছে আমার। বাংলাদেশের সমস্ত জগৎ, সব জাতি হিসাবে সকল জাতিকে যাতে করে আমরা হেফাজত করে আল্লাহ পাক এই কামনা করে আজকে রাত্রিতে আমরা আরো দোয়া করব, মুসলিম উম্মাহ যাতে করে ভালো থাকি, সমস্ত ধর্মের লোকরা যাতে করে ভালো থাকে। এই রাতে নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও তওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য কামনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। তাই রাজধানী সহ সারা দেশের মসজিদে ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন মুসল্লিরা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। এনবিআর ডিজিটাল বিড়ম্বনায় ভুগছেন রফতানিকারকরা। তাদের দাবি, কাস্টমস বন্ড অটোমেশন সফটওয়্যারের ত্রুটি আর প্রক্রিয়াগত বিলম্বে জটিলতা বেড়েছে এলসি খোলায়। 2 দিনের ইউপি পেতে বর্তমানে সময় লাগছে 2 সপ্তাহ পর্যন্ত। ছোটখাটো সমস্যার সমাধান মিললেও বড় সমস্যার তাৎক্ষণিক সমাধান নেই এনবিআর এর কাছেও। পুরোপুরি প্রস্তুতি ছাড়াই বাধ্যতামূলক এই ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরাও। MS আরেফিনের রিপোর্ট। রপ্তানিকারকরা শুল্কমুক্ত সুবিধায় যেসব কাঁচামাল আমদানি করেন তা দিয়ে পণ্য পুরোপুরি রপ্তানি হয়েছে কিনা তা যাচাই করে কাস্টমস বন্ড অফিস। এতদিন তা দপ্তরে দপ্তরে কাগজে কলমে করা হলেও স্বচ্ছতা নিশ্চিত করে সময় বাঁচাতে 1 জানুয়ারি থেকে বন্ড অটোমেশন কার্যক্রম CBMS বাধ্যতামূলক করেছে এনবিআর। ব্যবসায়ীদের কাঙ্ক্ষিত অটোমেশন ঠিকই হয়েছে এনবিআর এর দপ্তরে, তবে কমছে ব্যবসার গতি। ইমপ্লিমেন্টেশন নিয়ে আমাদের কিছু ফ্যাক্টরি ডেফিনেটলি ইউপিতে যায় সমস্যা হচ্ছে। এটা সফটওয়্যারেও কিছু ইস্যু আছে আর সবাই পারছে না। এটা যেমন আমাদের ফ্যাক্টরি পারলো, আমরা কম্পিউটার বা আমাদের লোকজনের ভালো কিছু লাগে। অনেকগুলো ছোটো ছোটো ফ্যাক্টরি আছে যাদের অটোমেশন বা স্পেশাল কম্পিউটার ডিভিশনে হয়তো দুর্বলতা আছে। ব্যবসায়ীদের অভিযোগ, নতুন ব্যবস্থায় বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ড যুক্ত নেই, অভাব রয়েছে ডিউটি ড্রব্যাকের সমন্বয়ে। বিল অব এন্ট্রি যেমন দেখা যাচ্ছে না, তেমনি কাঁচামাল সংক্রান্ত তথ্য সিস্টেমে সময় মতো পাচ্ছেন না তারা। ইউপির জন্য সাবমিট করার পর আমরা 15 দিনও আমাদের মেম্বার মেলগুলো ইউপি পাচ্ছে না। এমনকি যারা এই সফটওয়্যারটা তদারকি করতেছেন, মানে কাস্টমস কর্মকর্তারা, তারাও এই সফটওয়্যার সম্পর্কে ভালো কোনো আইডিয়া নেই। অন্যদিকে কোএফিশিয়েন্ট টেস্ট করার জন্য ড্যাডও রয়েছে, তাদেরও কোনো ভালো আইডিয়া নেই। আপনি একটা বিদ্যমান ম্যানুয়াল সিস্টেমকে বন্ধ করে রাতারাতি যদি সফটওয়্যার দেন, তাহলে আমাদের কিন্তু এক্সপোর্ট থমকে যাবে। এনবিআর এর সরল স্বীকারোক্তি, ছোটখাটো সমস্যা ঠিক করতে পারলেও বড় সমস্যার তাৎক্ষণিক সমাধান নেই সংস্থাটির কাছে। টুকটাক প্রবলেম যেগুলো এগুলো থাকবে, আমাদের নলেজে আসবে, আমরা অ্যাড্রেস করব। এটা আমাদের এই রিটার্নের ক্ষেত্রে হয়েছে, আমরা করেছি। এখানে ক্ষেত্রে হবে, এটা যে কোনো আপনি ব্যবহার না করা পর্যন্ত বুঝবেন না যে এটার
সমস্যাটা কি? সংশোধন পর্যন্ত বেড়ে যাওয়া ব্যবসার খরচ বহন করবে কে, এমন প্রশ্ন তুলে বিশ্লেষকরা বলছেন প্রশিক্ষিত কর্মকর্তা আর মসৃণ প্রযুক্তি না হলে অধরাই থেকে যাবে কাঙ্ক্ষিত উদ্যোগ। তা আমাদের দেশে অনেক সময় পূর্ব প্রস্তুতিটা ভালো না হয় এবং বাস্তবায়নটার মধ্যে সমস্যা থাকে, ভালো জিনিসও অনেক সময় আবার এটা অন্যদিকে চলে যায়। ব্যবসায়ীরা ব্যবসা বান্ধবভাবে এটাকে ইউজ করা, সেটা যাতে নিশ্চিত করে তখন এটা যাতে বাধ্যতামূলক করা হয়। সিবিএমএস এর মাধ্যমে অনলাইনে ইউপি দেখভালের দায়িত্বে রয়েছে এনবিআর এর 3 কাস্টমস বন্ড কমিশনারেট। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে এবার অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দিয়েছে শ্রমিকরা। এদিকে বন্দরের টোল রোড এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। শ্রমিক কর্মচারীদের চতুর্থ দিনের কর্মবিরতিতে স্থবির চট্টগ্রাম বন্দর। টানা 3 দিন 8 ঘন্টা করে কর্মবিরতি পালন করার পর মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন শ্রমিকরা। এতে কন্টেইনার ও বাল্ক কার্গোবাহী জাহাজের জেটিতে অবস্থানকাল বেড়েছে। পণ্য লোডিং, আনলোডিং ও ডেলিভারিতে ধীরগতির কারণে জাহাজ নির্ধারিত সময়ে জেটি ছাড়তে পারছে না। আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। এদিকে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতির মধ্যে দুপুরে বন্দরের টোল রোড এলাকা অবরোধ করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। প্রায় 1.5 ঘন্টা অবরোধের পর সংগঠনটির নেতারা বন্দর অভিমুখে মিছিল নিয়ে অগ্রসর হলে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বাংলাদেশে বহু জায়গা আছে, সেখানে তারা বন্দর তারা লিজ দিতে পারে, তারা চুক্তি করতে পারে। এটা লাভজনক প্রতিষ্ঠান, সরকার এটা বিদেশিদের কাছে ইজারা না দিক। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। আমরা আমাদের কর্মসূচিকে আজকে থেকেই অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি ঘোষণা করছি। সরকার যে আত্মঘাতী সিদ্ধান্তের দিকে যাচ্ছে, আমাদের এই কর্মসূচি প্রলম্বিত না করা ছাড়া আর কোনো উপায় নাই। বর্তমানে বন্দর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে পুলিশ। বন্দর এরিয়ায় আমাদের নিরাপত্তার জন্য সার্বিক সব ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমরা ইনশাল্লাহ সবসময় সচেষ্ট আছি, সচেতন আছি। এখানে কোনো বিশৃঙ্খলা ইনশাল্লাহ ঘটবে না। ধর্মঘটের প্রভাবে মঙ্গলবার সকাল পর্যন্ত বন্দরে প্রায় 54,500 কন্টেইনার আটকা পড়েছে। সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের সময় আরও থাকছে। 18 মাস পর গাজায় প্রবেশ করল মিশরে আটক 12 ফিলিস্তিনির প্রথম বাস। বন্দিদশার ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা। মাত্র 5 জন মুমূর্ষু রোগীকে কায়রোতে যাওয়ার অনুমতি ইসরায়েলের। 15 দিন আগেই মুকুলের মৌ গন্ধে মাতোয়ারা নওগাঁর আম বাগান। বরেন্দ্র অঞ্চলের প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে আমের মুকুলের মিষ্টি সুবাস। গাছে গাছে সোনালী রঙের অপরূপ সাজ, যা একদিকে চোখ জুড়াচ্ছে, অন্যদিকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বাগান মালিকদের। এবার শীতের প্রভাব তুলনামূলক কম থাকায় স্বাভাবিক সময়ের অন্তত 15 থেকে 20 দিন আগেই আমের মুকুলে ভরে উঠেছে নওগাঁর বাগান। অনুকূল আবহাওয়ার কারণে এবার ভালো ফলনের প্রত্যাশা করছেন চাষিরা। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। দিগন্ত জুড়ে বিস্তীর্ণ আম বাগান, মৃদু বাতাসে দোল খাওয়া গাছে গাছে হাজারো মুকুলে তৈরি হয়েছে এক নান্দনিক পরিবেশ। নওগাঁর সাপাহার, পোরশা, নিয়ামতপুর ও পত্নীতলা উপজেলার আম বাগানগুলোতে জানুয়ারির শেষ সপ্তাহেই একসাথে ফুটেছে আমের মুকুল। মুকুলের মৌ গন্ধে মাতোয়ারা নওগাঁর বাগান। শীত কম থাকায় কাঙ্ক্ষিত ফলন পেতে এখন থেকেই মুকুলের পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। বাড়িফোর, কাটিমন, নাগফজলি, হিমসাগর, আম্রপলি এমন 23 জাতের সুস্বাদু আমের বাগান রয়েছে বরেন্দ্র এলাকায়। এবার অনুকূল আবহাওয়ার কারণে অন্তত 20 দিন আগেই এসব বাগানে মুকুলের সমারোহ, আর এতেই উজ্জীবিত বাগান মালিকরা। গতবারের থেকে এখন আপাতত মুকুল অনেক আগেই চলে আসছে। ইনশাল্লাহ অনেক ভালো মুকুল আসছে। আশা করা যাচ্ছে এবার আম ভালোই হবে। আবহাওয়া আমাদের অনুকূলের মধ্যেই আছে। অন্যান্য বছরের তুলনায় এবারকার ঠান্ডা বেশি কারণে গাছের মুকুল একটু আগে আসছে আর কি। প্রত্যেক গাছে 80% হয়ে গেছে, 20% যেগুলো আছে ওগুলো হয়তো আর সামনে এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে। মুকুল দেখা যাবে, পাতা দেখা যাবে না, এত পরিমাণ মুকুল আসছে। আর আমরা গাছেও প্রচুর পরিচর্যা করেছি, হরমোন। বরেন্দ্র অঞ্চলে সবচেয়ে বেশি উৎপাদন হয় আম্রপলি জাতের আম। 8 থেকে 10 বছর আগে গড়ে ওঠা এসব বাগানের তুলনামূলক ছোট গাছ থেকেই জ্যৈষ্ঠের শুরুতে বাজারে আসে বিপুল পরিমাণ আম। আবহাওয়ার বর্তমান ধারা বিবেচনায় এবার ভালো ফলনের আশা করছে কৃষি বিভাগ। এবং অলরেডি আমাদের কৃষকের পাশে আমরা আছি।
মুকুল আসার 1 মাস আগে ছত্রাকনাশক এবং কীটনাশক দিয়ে এগুলোকে বাগানকে পরিষ্কার করা হয়েছে। গতবারের তুলনায় ইনশাল্লাহ আমরা আরও ভালো ফলন পাবো। গেল বছর নওগাঁ থেকে আম্রপলি ও ব্যারিফুল সহ 4টি জাতের প্রায় 3000 মেট্রিক টন আম রপ্তানি হয়েছে। চলতি মৌসুমে জেলায় 31,400 হেক্টর জমির আম বাগান থেকে প্রায় 4,40,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। স্বেচ্ছায় নয়, প্রতারিত হয়ে অংশ নিতে হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে যেতে না চাইলে করা হয় শারীরিক ও মানসিক অকথ্য নির্যাতন। রুশ সেনাবাহিনীতে এমন বাংলাদেশি কতজন আছেন এই তথ্য নেই কারো কাছে। হতভাগ্যদের কেউ কেউ মারা গেছেন, অনেকেরই যোগাযোগ বন্ধ পরিবারের সঙ্গে। বিশ্লেষকরা বলছেন তারা যে প্রতারিত হয়ে যুদ্ধে যাচ্ছেন সেই বার্তাটা মিশনকে পাঠাতে হবে। পাশাপাশি রাশিয়ায় যাবার পথে পা বাড়ানোর আগে সর্বোচ্চ সতর্ক থাকতে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই বলেও মনে করেন বিশ্লেষকরা। আব্দুল্লাহ শাফির রিপোর্ট। লক্ষ্মীপুরের মাকসুদুর রহমান উন্নত জীবনের আশায় গিয়েছিলেন রাশিয়ায়, কিন্তু রিক্রুটিং এজেন্সির প্রতারণায় তাকে যেতে হয় রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে। একসময় সৈনিকদের মাধ্যমে জানতে পারেন রুশ ভাষার চুক্তিনামায় লেখা তাকে বিক্রি করে দেওয়া হয়েছে। এগুলো দেখে সে বলে আপনার জন্য ইলেকট্রনিক ওয়ারফেয়ারের কাজ আছে। প্রায় একই ধরনের অভিজ্ঞতা রাশিয়া থেকে পালিয়ে আসা মুন্সিগঞ্জের মোহন মিয়াজিরও। প্রেস অ্যাসোসিয়েটসকে দেওয়া সাক্ষাৎকারে তারা এসব কথা জানান। চুক্তি স্বাক্ষর করানো হয়েছে, তোমরা এখানে অন্য কোনো কাজ করতে পারবে না। এর আগে বিবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মোহাম্মদ আকরাম হোসেন নামে একজন রাশিয়ার পক্ষ হয়ে যুদ্ধ করতে গিয়ে মারা যান। আর লক্ষ্মীপুরের সালমা আক্তার বলছেন গত বছরের মার্চ মাসে তার স্বামী আসগর হোসেনের সঙ্গে যখন তার সবশেষ কথা হয়েছিল তখন সে জানিয়েছিল তাকে রাশিয়ান আর্মির কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই সালমার। আমাদের দেশে ফিরাই আনো এটা বলছিল। বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের অভিবাসন কর্মসূচির এক প্রতিবেদনে বলা হয় রাশিয়ায় ভালো বেতন ও নিরাপদ চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের ফাঁদে ফেলা হচ্ছে। তারা ভাবছেন বৈধভাবে কাজের জন্য রাশিয়া যাচ্ছেন, কিন্তু সেখানে পৌঁছানোর পর জোর করে যুদ্ধে পাঠানো হচ্ছে। একই গ্রামের একাধিক বাংলাদেশি তারা রাশিয়াতে গিয়ে তারা পরিবার যোগাযোগ নেয়, ব্যুরো অফ ম্যান পাওয়ারের তাদের ছাড়পত্র নিয়ে সমস্ত কিছুর কথা বলে কাজের কথা নেওয়া হচ্ছে, কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পর তারা আসলে সেই কাজটা পায়নি। যখন একটা ফ্রন্টলাইন একটা যুদ্ধক্ষেত্রে চলে যাওয়ার পরে তাদেরকে ওই ধরনের অবস্থা থেকে ফিরিয়ে আনা, এবং আমরা যতদূর জানি যে চুক্তিপত্রগুলো হয় সম্পূর্ণভাবে রাশিয়ান যে ভাষায়। এটার ফলে সেখানে যে কি লেখা রয়েছে তিনি হয়তো বিষয়টা বুঝতে পারছেন না। যুদ্ধক্ষেত্র থেকে যারা ফিরে এসেছেন এর বাইরে কত বাংলাদেশি রাশিয়ান ফ্রন্টলাইনার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছে তার সঠিক হিসেব নেই। তবে গত বছরের ডিসেম্বরে সময় টেলিভিশনের হাতে আসা একটি ভিডিও ফুটেজে দেখা যায় একটি রুমে অন্তত 28 জন মানুষ আছেন যারা এই দুর্দশা থেকে মুক্তি লাভের জন্য দিশেহারা। রাশিয়ান দূতাবাস বা রাশিয়া বাংলাদেশ দূতাবাস এইদের সহযোগিতা ছাড়া আপনার কিন্তু কত লোক যুদ্ধে আছে, কোথায় আছে, তারা কারা, এই আইডেন্টিফাই করাটা কিন্তু খুব কঠিন কাজ। এই বিষয়টা আমার মনে হয় যে আরও গভীরভাবে অবশ্যই দেখবে, এবং এদেরকে এই ধরনের তৎপরতা থেকে যদি বন্ধ না করা যায় এটা আসলে একটা অশুভ একটা ক্ষেত্র তৈরি করতে পারে। শুধু বাংলাদেশ নয়, এশিয়া ও আফ্রিকার আরও অনেক দেশ থেকেই প্রতারক চক্র এভাবে সহজ সরল মানুষকে বোকা বানিয়ে রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে বাধ্য করছে বলেও অভিযোগ আছে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। সজ্জা ও মান উন্নীত হলেও নিয়োগ দেওয়া হয়নি প্রয়োজনীয় জনবল। 27 জন চিকিৎসক এবং 117 জন কর্মচারীর পদ শূন্য থাকায় নাটোর জেনারেল হাসপাতালে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা প্রদান। এতে ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। সীমিত জনবলে সর্বোচ্চ সেবা প্রদানের দাবি সিভিল সার্জনের। আলমামুনের তথ্য ও রকুনুজ্জামানের ছবিতে রিপোর্ট। 2022 সালে নাটোর সদর হাসপাতাল 250 শয্যায় উন্নীত করা হয়। পরবর্তীতে জেনারেল হাসপাতাল হিসেবে ঘোষণা দেয়া হয় 2024 সালের সেপ্টেম্বরে। হাসপাতালে রয়েছে আইসিইউ, সিসিইউ ও ডায়ালাইসিসের আলাদা ইউনিট। হাসপাতালে শয্যা সংখ্যা ও পরিষেবা বাড়ানো হলেও নিয়োগ হয়নি প্রয়োজনীয় জনবল। এখনও 27 জন চিকিৎসক এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 117 জন কর্মচারীর পদ শূন্য। বহির্বিভাগে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় রোগীদের। ল্যাব পরীক্ষার রিপোর্ট পেতে কেটে যায় 2 থেকে 3 দিন। দুর্ভোগ রয়েছে অন্তবিভাগেও। এছাড়া জনবল সংকটে পুরোপুরি চালু হয়নি হাসপাতালের নতুন ভবন। ইউনিটে নেই ডায়ালাইসিসের যন্ত্রাংশ। এই যে প্যাথোলজিতে আমরা টেস্টগুলো দিচ্ছি, টেস্টের রিপোর্টটাও কিন্তু আমরা সঠিক সময়ে পাচ্ছি না। ভালো ডাক্তার থাকতো আমার খুব ভালো হতো। অন্য ভবনগুলো চালু করতো,
তাহলে আমাদের এরকম কষ্ট হতো না। সকালে এসে দুপুরের মধ্যে সব পেয়ে যেতাম, তাহলে আমাদের একটা কাজের জন্য একটা রোগীর জন্য বারবার আসতে হতো না। আইসিইউ ও সিসিইউ ইউনিট কবে চালু হবে তা নিশ্চিত করতে পারেননি ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে জনবল সংকট সমাধানে দেয়া হয়েছে আশ্বাস। আশায় আছে যে এটি খুব দ্রুত পূরণ হয়ে যাবে এবং আমাদের অন্যান্য জনবলের কিছু ঘাটতি আছে, সেগুলিও তৃতীয় চতুর্থ শ্রেণী, সেগুলিও আশা করছি খুব দ্রুত পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সিসিইউ হলো ভালো কার্ডিওলজিস্ট এসে যদি উদ্যোগ নেয়, আমরা আসলে পোস্টিং দেব। পোস্টিং দেওয়ার পরে ডাক্তার দরকার তো আসলে সিসিইউর জন্য, কার্ডিয়াক সাপোর্টের জন্য 48তম বিসিএস যোগদান করলে লোক দিতে পারবো। নাটোর জেনারেল হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে চিকিৎসা নেন ১,৫০০ রোগী। অন্যদিকে প্রতিদিন গড়ে ভর্তি থাকেন ৪০০ জন। সময় সংবাদ, নাটোর। প্রায় 18 মাস পর গাজায় প্রবেশ করেছে মিশরে আটকে পড়া ফিলিস্তিনিদের প্রথম বাস। নিজ ভূমিতে ফিরে বন্দি দশার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন ফিলিস্তিনিরা। রাফা সীমান্ত খুলে দেওয়ার পর মাত্র 5 জন মুমূর্ষু রোগীকে মিশরে যাওয়ার অনুমতি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। উপত্যকাটিতে দ্রুত ও বৃহৎ পরিসরে ত্রাণ প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। গাজা সিটির তুফা শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে পশ্চিম তীরের দখলদারদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। গেল বছর যুদ্ধবিরতির আওতায় রাফা ক্রসিং খুলে দেওয়ার পর হাতে গোনা কয়েকজনের সঙ্গে গাজায় ফিরেছেন 56 বছর বয়সী হুদা আবু আবেদ। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী তাকে চোখ বেঁধে হাতকড়া পরিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। মিশর থেকে গাজায় ফেরার পর পুরো যাত্রাকেই তিনি বর্ণনা করেন ভয়, অপমান আর নিপীড়নের অভিজ্ঞতা হিসেবে। আমি গাজায় ফিরে এসেছি কারণ আমার দেশের গন্ধ, এর বাতাসের চেয়ে প্রশান্তি আর কিছুই খুঁজে পাইনি। 56 বছর ধরে আমি এই মাটিতে গেঁথে আছি। আমি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারি, কিন্তু গাজার চেয়ে সুন্দর কিছুই কখনো পাবো না। আমি জানি আমাকে তাঁবুতে থাকতে হবে, জানি পানি আনতে বাইরে যেতে হবে, জানি জীবনের ন্যূনতম নিশ্চয়তা নেই, তবু আমি গাজায় থাকতে চাই। রাফা দিয়ে যাতায়াত এখনো কঠোরভাবে সীমিত করেছে ইসরায়েল। প্রায় 50 জন গাজায় ঢোকার কথা থাকলেও রাত পর্যন্ত মাত্র 3 নারী ও 9 শিশু প্রবেশ করতে পেরেছেন। বাকিরা নিরাপত্তা ছাড়পত্রের অপেক্ষায় আটকে আছেন। অন্যদিকে চিকিৎসার জন্য গাজা ছাড়ার অপেক্ষায় থাকা 50 জনের মধ্যে মাত্র 5 জন রোগী ও 7 জন স্বজন মিশরে যেতে পেরেছেন। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলে বক্তব্য দিয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষায় জাতিসংঘ বরাবরই অটল। গাজা ও মিশরের মধ্যে রাফা সীমান্ত আংশিকভাবে পুনরায় খোলার প্রথম দিনেই গুতেরেস মানবিক সহায়তা প্রসঙ্গে জোর দেন। তিনি বলেন, গাজায় দ্রুত ও বৃহৎ পরিসরে ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে হবে। জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেন, গাজার ভূখণ্ড কোনো জমির টুকরো নয়, এটি ফিলিস্তিনের জনগণের অধিকার। তথাকথিত যুদ্ধবিরতির মধ্যেও সহিংসতা থামেনি। গাজা সিটিতে ও পশ্চিম তীরে জেরিকোতেও ইসরায়েলি অভিযানে বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে গেল 1 দশকের বেশি সময় ধরে জিনতানে অবস্থান করছিলেন তিনি। সেখানেই তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 53 বছর বয়সী সাইফ আল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার রাজনৈতিক উপদেষ্টা আব্দুল্লাহ ওসমান। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। লিবিয়া সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। অস্থিরতা ভর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। একের পর এক নেতিবাচক খবরে টালমাটাল বিসিবি। ক্রিকেটারদের সঙ্গে নানা ইস্যুতে পরিচালকদের দূরত্বের পর এবার ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়ালেন পরিচালক এবং সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। সংবাদ সম্মেলনে কোনো প্রশ্নেরই সদুত্তর দিতে না পেরে চলে যান তিনি। অন্যদিকে নারী ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ তদন্তের রিপোর্ট জমা পড়লেও তা এখনও প্রকাশ করেনি বোর্ড। উল্টো হাইকোর্টের রুলের পর তড়িঘড়ি করে প্রতিবেদন জমা দেওয়ার অভিযোগ রিটকারীর আইনজীবীর।
বাংলাদেশের ক্রিকেট চলছে এক উল্টো উটের পিঠে। নির্বাচন থেকে শুরু করে বোর্ড পরিচালনা সব জায়গাতেই একের পর এক তালগোল পাকিয়ে ফেলছেন আমিনুল ইসলাম বুলবুল। কোনো কিছুই যেন ঠিক নেই ক্রিকেট বোর্ডের। মাটি চুরি হয়ে যাচ্ছে মাঠ থেকে, ওয়াকিটকি নেই হয়ে যাচ্ছে স্টোর থেকে। ক্রিকেটারদের সঙ্গে কথার দ্বন্দ্বে জড়াচ্ছেন পরিচালকরা, যেন একজন আরেকজনের চিরশত্রু। কোনো কিছুই যখন ঠিক করতে পারছেন না নিজেরা, তখন সব রাগ উগরে দিচ্ছেন সাংবাদিকদের উপর, যেন যত দোষ নন্দ ঘোষ। গ্রাউন্ডস কমিটির বিশাল এক প্রজেক্ট নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সাজিয়ে ঘণ্টাখানেক আলোচনার পর বাজেট নিয়ে প্রশ্নে নিশ্চুপ চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। সিকিউরিটি অ্যাসেসমেন্ট হয়েছে কিনা, সাংবাদিকরা সরেজমিনে কার্যক্রম দেখতে যেতে পারবেন কিনা, কোনো প্রশ্নেরই উত্তর নেই পাইলটের কাছে। এটা তো বেসিক্যালি আমি গ্রাউন্ডস রিলেটেড, মাঠ রিলেটেড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারি। ক্রিকেটের মানে মাঠের কে কোথায় যাবে আসবে, এটা কি আমার দায়িত্বের মধ্যে পড়বে? নিজেদের অক্ষমতা ঢাকতে সাংবাদিকদের উপর চড়াও হওয়া বিসিবিতে নতুন কিছু নয়। এর আগেও পাপনের বোর্ডে হর হামেশাই ঘটত এসব ঘটনা, কিন্তু নতুন দিনে নতুন বোর্ডও বের হতে পারেনি সেই রীতি থেকে। সুন্দরভাবে এত সুন্দর কথা বলেছি, আমার মনে হয় আপনি কোশ্চেনটা আপনি এমনভাবে বলছেন আপনার ভিউয়ার্স বাড়ানোর জন্য, ঠিক আছে? তাই তো প্রশ্ন পছন্দ না হওয়ায় সংবাদ সম্মেলন থেকে এক প্রকার পালিয়ে গেলেন আব্দুর রাজ্জাক এবং পাইলট। আপনার কোশ্চেন করাটা আমার পছন্দ হয় না বলে আমি চলে যাচ্ছি। আমি পরিচালক হিসেবে বলছি না, আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলছি। ঝামেলা যে এক জায়গায় তা কিন্তু নয়। নারী ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ নিয়েও টালবাহানা চলছে ক্রিকেট বোর্ডে। 2 দফা সময় বাড়িয়ে 31 জানুয়ারি প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও কথা মতো হয়নি কাজ। শেষে হাইকোর্টের রিট হলে তড়িঘড়ি করে সোমবার প্রতিবেদন জমা পড়ে বিসিবিতে। তবে তা প্রকাশ করার কোনো লক্ষণ নেই বিসিবির, যদিও তাদের গঠিত তদন্ত কমিটি নিয়েই প্রশ্ন তুলেছেন খোদ উচ্চ আদালত। নিঃসন্দেহে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এ ম্যান ক্যানট বি এ জাজ ফর হিজ ওন কজ। আপনি যেই কমিটির বিরুদ্ধে অভিযোগ, সেই কমিটির কোনো কর্তা ব্যক্তিকে আপনি সেই কমিটিতে রাখতে পারেন না। যার কারণে আমি প্রথম আলো আপনার রিপোর্ট করেছিল যে অন্তত 2 জন ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্টকে কমিটিতে রাখা হোক। কেন এই কথাটা এসছে? যে নিরপেক্ষতার প্রশ্নটার জন্য। তো আপনি যেই কাজটা করেছেন, ক্রিকেট বোর্ড বায়াসড হয়ে এই কাজটা করেছেন। এই যে কমিটি, আমরা তো জানি না রিপোর্টটা কি দিয়েছেন, কেউ দায়ী কিংবা দায়ী না আমরা এটাও কিন্তু জানি না। ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় স্টেক হোল্ডার ক্রিকেটাররা, এরপর তার পরিচালক এবং ক্রীড়া সাংবাদিক। তাই দিন শেষে একে অন্যের সঙ্গে দ্বন্দ্ব কোনো সুফল বয়ে আনবে না দেশের ক্রিকেটে। বিষয়টা যত দ্রুত বুঝতে পারবেন পাইলটরা, ততই মঙ্গল বাংলাদেশের ক্রিকেটের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভোটের আগে পুরো দেশ চষে বেড়াচ্ছেন তারেক রহমান। আজ যাচ্ছেন বরিশাল ও ফরিদপুর সফরে। বিএনপি চেয়ারম্যানের আগমন ঘিরে বেলস পার্ক ময়দানে কানায় কানায় পূর্ণ। সব পরিষ্কার হওয়ার পরও এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে ব্যবসা করছে একটি দল, অভিযোগ ডক্টর শফিকুর রহমানের। শেরপুর 3 আসনে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু। এবং পবিত্র শবে বরাতের রাতে ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। ভাগ্য রজনীতে মসজিদে মসজিদে বিশেষ দোয়া মোনাজাত, দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী শবনম নিবিড়। ধন্যবাদ অর্জিতা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।